গল্প মুটুসি। লেখনীতে ঋতেশিনী মহাবিশ। পর্ব 14। স্কুলের বিশাল এক হলরুম জুড়ে মিটিং বসানো হয়েছে। সারি সারি সাদা কাপড়ে মোড়ানো প্লাস্টিকের চেয়ার পাতানো সেখানে। ইতিমধ্যেই সকল অভিভাবক এসে উপস্থিত হয়েছেন। প্রতি স্টুডেন্টেরই তরফ থেকে একজন করে অভিভাবক ডাকা হয়েছে। মটুসি আর বোরাক দুটো আলাদা সারিতে বসেছে। তবে মটুসি এখন থেকে বোরাকের বসার জায়গার স্পষ্ট এই এখন দেখতে পারছে। নীতি বোরাকের পাশে বসে তার সাথে মিষ্টি গল্পে মেতে উঠেছে। বেশ হাসি মুখেই কথা বলেছে দুইজন। পূর্ব পরিচিত হয়তো, অসম্ভব নয়। দুর্নীতি তো আর বড়লোক বন্ধুর অভাব নেই। মটুসি চোখ ফিরিয়ে নিল সেদিক থেকে। এমনিতেই এসব পিচ্ছিল স্বভাবের মেয়েদের দেখলেই তার গা জ্বলে। কিছুক্ষণের মধ্যেই প্রধান শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা মঞ্চে এসে উপস্থিত হবেন। মৃদু গঞ্জনে মুখরোচিত হলো রুমটি। এক নিমিষেই শান্ত হয়ে গেল। শুভেচ্ছা বক্তব্য ও কয়েকজন সিনিয়র শিক্ষকের ছোট ছোট বক্তব্যের পর এবার মূল বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রধান শিক্ষক মাইক্রোফোন হাতে নিলেন। বলতে শুরু করলেন, ভদ্রলোক, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সকলকে আজকে এই সভায় স্বাগত। আমাদের মূল আলোচনার প্রধান বিষয় হলো বাচ্চাদের স্কুল ইউনিফর্ম। আপনারা জানেন আমরা ইউনিফর্মের মডেলের কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। নতুন মডেলটি আজকেই চূড়ান্ত করা হয়েছে এবং আজকেই আপনাদের তা পৌঁছে দেওয়া হবে। অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব আপনারা ইউনিফর্মগুলো সংগ্রহ করে নেবেন। একটু বিরতি নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন, দ্বিতীয়ত, আমরা এই সপ্তাহে বৃহস্পতিবারের স্কুলের পক্ষ থেকে একটি ছোট্ট শিক্ষা সফরের আয়োজন করছি। গন্তব্য আমাদের খুব কাছের, নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার। আগামী সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস খুব একটা অনুকূল নয়, তাই আবহাওয়াকে বিবেচনা করে আমরা পিকনিকটি এই সপ্তাহের বৃহস্পতিবারে রাখার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার সফর শেষ হলে শুক্রবার শিক্ষার্থীরা বিশ্রামের পর্যাপ্ত সময় পাবে। সফরের প্রতিটি শিক্ষার্থীর জন্য খরচ নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। আপনারা যারা আপনার সন্তানকে পাঠাতে ইচ্ছুক তারা দয়া করে নিজ নিজ ক্লাস টিচারের কাছে আজকালের মধ্যেই কনফার্ম করে দেবেন। এছাড়াও প্রতি শিক্ষার্থীর পক্ষ থেকে সর্বোচ্চ 2 জন অভিভাবক আমাদের সাথে এই সফরে যোগ দিতে পারবেন। প্রধান শিক্ষকের কথা শেষ হতেই অভিভাবকদের মধ্যে মৃদু গর্জন শুরু হয়ে গেল। মটুসির পাশেই বসা 2 জন অভিভাবক নিজেদের মধ্যেই নিচু স্বরে কথোপকথন ওর কানে এলো। এক মহিলা ভুরু কুঁচকিয়ে পাশের জনকে বলেছেন, এত কম ফি, মাত্র ১,৫০০ টাকায় সব কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারছি না। যাতায়াত, খাবার সব মিলিয়েই তো খরচ অনেক বেশি হওয়ার কথা। দ্বিতীয় মহিলা হালকা মাথা নেড়ে বললেন, খাবারের মান হবে সেটাই ভাবছি। এমনিতেও আমার মেয়ে মনে হয় না ওদের খাবার খেতে পারবে। আমি ওর জন্য বাসা থেকে কিছু একটা বানিয়ে নিয়ে যাব। বন্ধুদের সাথে আনন্দ করতে পারবে, এটাই লাভ। মহিলা দুটোর কথা শুনে মটুসি মনে মনে একটু হাসল। ১,৫০০ টাকার অঙ্ককে কত তুচ্ছভাবে দেখেছে এরা, অথচ ১,৫০০ টাকা দিয়েই তাদের মতো মধ্যবিত্তর পুরো একটা পরিবার ঘুরে আসতে পারবে সেখান থেকে। এর জন্যই হয়তো আর্থিক সুখ স্বচ্ছন্দ সম্পূর্ণ আক্ষেপ তার পারিপার্শ্বিক একটা বিষয়।
সমাবেশ শেষে পৃথক অভিভাবকদের হাতে একটা করে স্ন্যাক্সের প্যাকেট আর নতুন স্কুল ড্রেসের মডেলের ছাপানো কাগজ দেওয়া হলো। মুটুসি কাগজটা হাতে পেতেই তা উল্টে দেখতে লাগলো। মেয়েদের জন্য হালকা হলুদ রঙের ফুল শার্ট আর নেভি ব্লু স্কার্ট সাথে টাই, আর ছেলেদের একই শার্ট প্যান্ট আর টাই। কাগজের অপর পৃষ্ঠে কয়েকটা দোকানের নাম উল্লেখ করা। সেখানে একেবারে তৈরি করা ইউনিফর্ম পাওয়া যাবে। হলরুম থেকে বেরিয়ে এসে মুটুসি মাঠের একপাশে এসে দাঁড়ালো। আজকের উত্তরে হাওয়া বইছে বেশ। পরনে তার আলসামি রঙের লং স্কার্টটা একদিকে উড়ছে, সাথে বাতাসের ঝাপটায় মাথা টিলে পনিটেল ও কপালের বেবি হেয়ারগুলো এলোমেলো হয়ে পড়েছে। মুটুসি এক হাতে গায়ের চাদরটা ধরে অন্য হাত দিয়ে বেবি হেয়ারগুলো গুছিয়ে কানের পিঠে গুজে দিল। তখনই বুড়াক এসে দাঁড়ালো তার সামনে। সৌভাগ্যজনক কণ্ঠে বলল, মিস, আপনি কি এখানেই থাকবেন এখন? মুটুসি হালকা মাথা নেড়ে বলল, জি আছি, ছুটি হলে একবারে চড়ুইকে সাথে নিয়ে যাব। ও, আমাকে চলে যেতে হচ্ছে। আপনি যেহেতু থাকছেন, বীরের দিকে একটু নজর দিবেন প্লিজ, যদিও বা আমার ড্রাইভার থাকবেন। জি অবশ্যই, চিন্তা করবেন না, আমি দেখে রাখব। ধন্যবাদ, আমি নিশ্চিন্ত হলাম। ছুটির সময় সাফওয়ান আসবে। ওকে। বোরাক উল্টো ঘুরে হাঁটা শুরু করলো। মুটুসি স্বাভাবিক দৃষ্টিতেই তার সাথে পথের দিকে চেয়ে রইল। বাঁ হাতটা কোটের পকেটে গুজে গটগট করে পায়ে এগিয়ে যাচ্ছে মানব, যার ফলে কোটের এক পাশটা খানিকটা ঝুলে আছে। ডান হাতটা স্বাভাবিকভাবে নিচে ঝুলে আছে। হাঁটার তালে তালে আলতো করে দুলছে তা। কিছুটা পথ পেরোতেই সে ডান হাতটা তুলে কবজির গতিতে সময় দেখে নিল। তারপর এক সময় গেট পেরিয়ে মুটুসির চোখের আড়াল হয়ে গেল। মুটুসি তবুও সেই দিকে একদানেই চেয়ে রইল কিছুক্ষণ। বাবনসিনহীন নির্লিপ্ত সেই দৃষ্টি। বোরাক তো আর সেই তৎক্ষণি ওর মাথা থেকে বেরিয়ে গেছে, তবুও দৃষ্টি ফিরছে না। চড়ুই টিফিনের ঘন্টা বেজে উঠল। মুটুসি সম্ভব ফিরে হাঁটা দিল দোতলার দিকে। ক্লাসরুমে ঢুকেই দেখল বীর আর চড়ুই খুব ব্যস্ত হয়ে নিজেদের বই খাতা পেন্সিল সব ব্যাগে গুছিয়ে রাখছে। মুটুসি মুখে এক চিলটিয়ে হাসি নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, বাচ্চারা, কি করছো তোমরা? মুটুসির কণ্ঠস্বর শোনা মাত্রই চড়ুই মুখ তুলে মিষ্টি হেসে বলল, মাম্মা, পড়াশোনা অনেকগুলো করেছি, এখন আমরা টিফিন খাবো। আচ্ছা। চড়ুই ব্যাগ থেকে ওর ছোট্ট টিফিন বক্সটা বের করলো। মুটুসি আজকে টিফিনে পাটিসাপটা বানিয়ে দিয়েছে ওকে। বীরদের ড্রাইভারও বাড়ির টিফিন, পানির পট আর দুধের ফিটারটা নিয়ে ক্লাসে এলো। সেগুলো বীরের সামনে রেখে বীরকে বলল, বীর, দাদু তুমি একা খাইতে পারবে না। বীর বেশ আত্মবিশ্বাসের সাথে মাথা কাত করে বলল, পারবো। আচ্ছা তুমি খাও, আমি পরে আইয়া নিয়া যামুনে। বলেই ড্রাইভার আর দাঁড়ালো না সেখানে। ক্লাসরুম থেকে বেরিয়ে গেল সে। নার্সারি ক্লাসের বাচ্চারা সবাই খুব ছোট। প্রতিটা বাচ্চার পাশেই অভিভাবকরা বসে আদর করে তাদের খাইয়ে দিচ্ছে। মুটুসি দাঁড়িয়ে থেকে এইসবই দেখছিল। চড়ুই এবার বেঞ্চ থেকে বেরিয়ে এসে তার আর বীরের মাঝখানের জায়গাটা মুটুসিকে বসার জন্য ইশারা করে বলল, মাম্মা, তুমি এইখানে বসো। বেঞ্চটা মোটামুটি ৩-৪ জন আয়েসেই বসা যাবে।
বীরের টিফিন বক্সটা এখনো বন্ধ অবস্থায় টেবিলেই পড়ে আছে। আর সে চড়ুইয়ের বক্স থেকে পাটিসাপটা নিয়ে খাচ্ছে। খাচ্ছে বললে ভুল হবে, লম্বা পিঠাটা ভালোভাবেই ধরতেই পারছে না। এক বাইট খেতে গিয়ে মুখ মাখিয়ে ফেলছে। তার উপর পাটিসাপটার ভেতরকার ক্ষীর গড়িয়ে পড়ার উপক্রম। মটুইশি বিষয়টা লক্ষ্য করল। সে স্পষ্ট বুঝল, এই আদরের ঘরের দুলানি নিশ্চয় নিজ হাতে খাওয়ানোর অভ্যাস নেই। অগাত্যা সে বীরের হাত থেকে পিঠাটা নিয়ে নিজে খাইয়ে দিতে লাগলো। বীর এতে বেশ খুশি হলো। মটুসির হাত থেকে খুব তৃপ্তি নিয়ে খেতে লাগলো সে। এতক্ষণ নিজ হাতে খাওয়ার চড়ুই এবার বীরের দেখা দেখি ওর হাতের পিঠাটা রেখে দিল। তারপর মুখ হা করে বলল, মাম্মা, বীরবন্ধু মতো আমাকেও খাইয়ে দাও। মটুসি হেসে এবার দুইজনকেই একসাথেই খাইয়ে দিতে লাগলো। মটুসি খাওয়ানোর ফাঁকে ফাঁকে গভীর মনোযোগে দেখল বীরকে। চড়ুই আর বীর একই ক্লাসে পড়লেও চড়ুই ছোট্ট হিসেবেও যথেষ্ট আত্মনির্ভরশীল। সে নিজেও অনেক কাজ নিজেই করতে পারে। কিছু কিছু বিষয়ে তার আচরণ বুঝদারের মতো। অন্যদিকে বীর ততটাই অবুঝ ও পরিবর্তনশীল। তাহলে তার মায়ের উচিত ছিল না ছেলের সাথে সাথে থাকা। এখনকার অন্য সব মায়েদের মতো স্কুলে এসে ছেলেদের দেখাশোনা করা। পরক্ষণেই ভাবল, হয়তো তিনি পেশাজীবী, কিংবা সেকেন্ড বেবি ঘটিত ব্যাপারটাও থাকতে পারে। কারোর সম্পর্কে না জেনেই তাকে নিয়ে খারাপ মনোভাব পোষণ করা উচিত নয়। বিকেলে চড়ুইকে নিয়ে একটু মার্কেটের দিকে বেরোলো মটুসি। প্রথমেই গেল স্কুল ইউনিফর্মের দোকানে। সব কিছু ঠিকঠাকই এগাচ্ছিল। সেলসম্যান চড়ুইয়ের মাপ অনুযায়ী এক সেট ইউনিফর্ম বের করে দিলেন। মটুসিও বেশ ফুরফুরে মেজাজে চেঞ্জিং রুমে গিয়ে চড়ুইকে ড্রেসটা পরিয়ে ভালোভাবে চেক করে নিল। কিন্তু বিপত্তি বাজলো বিল পেমেন্ট করার সময়। একটা শার্ট, টাই, একটা স্কার্ট আর একটা সোয়েটার, এই তিনটা কাপড়ের মূল্য 3000 হলেও একটা কথা ছিল। কিন্তু সেলসম্যান ফিক্সড মূল্য চেয়ে বসলো গুনে গুনে 6000। 6000-এর উপরে না, নিচেও আসার নাকি প্রশ্নই ওঠে না। ব্যাস, মটুসি ঠান্ডা মাথার তালগুলো শর্ট সার্কিট হয়ে আগুন ধরতে গেল তাতে। দোকানির সাথে সাথে কোমর বেঁধে এক দফা ঝগড়া করে শেষমেশ সেলসম্যানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই ইউনিফর্ম সে 3000 টাকার মধ্যেই বানিয়ে তাদের মুখের উপর হিসাব ছুঁড়ে আসবে। রাগে গজগজ করতে করতে চোরের হাত ধরে সে দোকান থেকে বেরিয়ে এলো। তারপর সোজা চলে গেল গজ কাপড়ের দোকানে। নেভি ব্লু রঙের কাঙ্ক্ষিত কাপড়টা এখানেই পেয়ে গেল। কিন্তু শার্টের জন্য হলুদ কালারের নির্ধারিত শেডটা কোথাও মিলছিল না। সারা মার্কেট চষে ফেলার পর অবশেষে একটি ছোট্ট দোকানের সেম শেডের হলুদ কাপড়টাও পাওয়া গেল। তারপর আউটলেট থেকে দামাদামি করে 1000 দিয়ে একটি নেভি ব্লু রঙের স্কুল সোয়েটার কিনে নিল। এখন শুধু স্কুল থেকে ব্যাচগুলো সংগ্রহ করলেই এদিকে সব কাজ শেষ। দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মটুসি মনে মনে হিসাব কষল। গজ কাপড়গুলো কিনতে লেগেছে 1500, আর সোয়েটার 1000। সেলাইয়ের মজুরি ফাও, কারণ সে দায়িত্ব লালবানু বেগমের। সব মিলিয়ে খরচ দাঁড়াচ্ছে 2500 টাকা। তার মানে 3500 টাকা সেভ হলো। এই টাকা দিয়েই তাদের মা মেয়ের পিকনিকের খরচ অনায়াসেই উঠে আসবে। মটুসি নিজে নিজে নিজেকে বাহানা দিল, ঘটে একটু বুদ্ধি না থাকলে চলে না। বড় লোকেরা এসব ম্যানেজমেন্ট বোঝে না। ঠিকই 6000 টাকা গজ্জা দিয়ে চলে যাবে। নিজের বুদ্ধির তারিফ করতে করতে মটুসির মেজাজটা পুনরায় ফুরফুরিয়ে হয়ে উঠল।
ভাবল জামা কাপড়গুলো বানানো শেষ হলেই একদিন ওই দোকানের সামনে দিয়ে পই পই করে হিসাবটা বুঝিয়ে দিয়ে আসবে তাদের। তারপরে মনের আনন্দে চড়ুইকে নিয়ে সে বাটা শোরুমে ঢুকলো। চড়ুইয়ের স্কুলের সুজুরও কিনে ফিরে আসার সময় মটুসির চোখ গেল পাশের লেডিস কর্নারে। ডিসপ্লেতে রাখা একজোড়া ফ্ল্যাট জুতার নজর আটকালো তার। মটুসি চড়ুইয়ের হাত ধরে সেদিকেই এগিয়ে গেল। জুতাটা হাতে নিয়ে দেখল, খুব বেশি গর্জিয়াস নয়, তবে বেশ সুন্দর। এক কথায় বলতে গেলে ওর পছন্দ হলো খুব। সেলস পার্টনারের গায়ে লাগানো দামের ট্যাগটার দিকে তাকালো। সেখানে অঙ্কে লেখা 1900 টাকা, 2900 টাকা। দোকানের স্টাফ এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, ম্যাম, জুতাটা কি আপনার পছন্দ হয়েছে? প্যাক করে দেব? মটুসি জুতাটা আবার রেখে দিল। মৃদু হেসে বলল, না, তেমন একটা পছন্দ হয়নি। বিকেলে সোনাঝোরা রোদ মিলিয়ে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশে কিছুটা নীলাভ আভা লেগে আছে এখনো। চারপাশের গাছপালাগুলো স্নান অন্ধকারে লুকিয়ে নিচ্ছে নিজেকে। বাতাসে সন্ধ্যা নামার মৃদু হিমেল পরশ। মুয়াজ্জিন মাগরিবের আজানের প্রস্তুতি গ্রহণ করছেন। এমন সময় মটুসি আর চড়ুই বাড়িতে ফিরল। ছুটির হাঙ্কার থেকে ছোট্ট ব্যাগগুলো খুলে দিতেই চড়ুই সেগুলো নিজের হাতে নিয়ে খুশি মনে বাড়িতে ছুটে গেল। মটুসি স্কুটিটা ঠুকিয়ে ভালো করে লক করে এলো ঘরে। চড়ুই আয়নার সামনে দাঁড়িয়ে আজকে কিনে আনা হেয়ার ক্লিপটা একটা একটা করে চুলে গাচ্ছে। মটুসি সেদিকে একবার তাকিয়ে দুটো হাতে বাহিরের কাপড় বদলে সুতি এক সেট 3 পিস পরে নিল। এরপর বাথরুম থেকে অজুর বদনায় পানি নিয়ে সে সামাদ আলীর ঘরে গেল। বিছানায় শায়িত বাবাকে পরম মমতায় নিজ হাতে অজু করিয়ে দিল সে। ভদ্রলোক বিছানায় শুয়ে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। লালবানু বেগমও অজু সেরে গামছা দিয়ে অজুর পানি মুছতে মুছতে ঘরে ঢুকলেন। মটুসি বেরিয়ে যাওয়ার সময় মাকে বলল, আম্মা, নামাজ পড়ে তাড়াতাড়ি ও ঘরে আসো তো। মটুসি নিজেও বাথরুম থেকে অজু করে ঘরে গেল। তাকে দেখা মাত্রই চটপটে চড়ুই বলে উঠল, মাম্মা, আমার পড়ার টেবিলটা সোজা করে দাও, আমি লেখাপড়া করব। আজকে বাজার থেকে চড়ুইয়ের পড়া একটা ল্যাপটপ টেবিল কিনে নিয়ে এসেছে। মটুসি তা খুলে মেজের একদিকে সোজা করে বসিয়ে দিল। চড়ুই তার উপর বই খাতা রেখে 2 হাঁটু ফেলে আরাম করে বসে পড়ল তার সামনে। এখন সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনোযোগী স্টুডেন্ট। নামাজ শেষ করে মটুসি তার বই আর ফোনটা নিয়ে চড়ুইয়ের পাশে এসে বসল। চড়ুইকে পড়া দেখিয়ে দিয়ে ফোনটা হাতে নিল। ইউটিউবে শার্ট আর স্কার্ট বানানোর টিউটোরিয়াল সার্চ করলো সে। বেশ কয়েকটা ভিডিও এলো, সেগুলো থেকে বেছে বেছে একটা ভিডিও ওপেন করলো। তারপর পাশে বসে পান সাজাতে থাকা লালবানু বেগমের হাতে ধরিয়ে দিল ফোনটা। ভদ্রমহিলা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমারে আবার এই মোবাইল দিনি কেন মৌ? মটুসি নিজেই বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, ভিডিওটা মন দিয়ে দেখো, চোরের স্কুলে বানাতে হবে। লালবানু বেগম কিছুটা দ্বিধা নিয়েই বললেন, টেইলারে দিলেই তো পারতি, অত ঝামেলা করার কি দরকার? ঘরের দক্ষ দর্জি থাকতে বাহিরের দর্জির কাছে মজুরি দিতে যাব কেন? তুমি ভালো করে পারবে, ভিডিওটা ভালো করে দেখো। ভদ্রমহিলা খুব মনোযোগ দিয়ে কয়েকবার ভিডিও দেখলেন। তারপর উঠে গিয়ে কাঁচি ফিতা চক নিয়ে এসে মটুসিকে বললেন কাপড়গুলো বের করে দিতে। ওনার টেইলারের অভিজ্ঞতা বহু বছরের, তবে তিনি সচরাচর শার্ট প্যান্টের স্কার্টের মতো ভারী কাজগুলো করেন না। কিন্তু পারবেন না যে এমনটাও নয়। কাটিংয়ের নিয়মগুলো কয়েকবার দেখে অভিজ্ঞ মস্তিষ্কে
সবটা আয়ত্ত করে ফেলেছেন তিনি। রাতের খাবারের সময় লালবানু বেগমকে প্লেটে ভাত তরকারি নিয়ে বারান্দা ছেড়ে বাইরে যেতে দেখে মটুসি জিজ্ঞাসা করল, প্লেট নিয়ে কোথায় যাচ্ছ আম্মা? লালবানু বেগম থেমে গিয়ে বললেন, রবিনরে দিতে। মটুসি ভুরু কুঁচকাল। কেন, তার বউ নাই? না, নায়র গেছে। মটুসি চেয়ার ছেড়ে উঠে এগিয়ে আসতে আসতে বলল, এত ঘন ঘন বাপের বাড়ি কি, নাগর জুটাইছে নাকি ওইখানে? তারপর লালবানু বেগমের হাত থেকে প্লেটটা নিয়ে বলল, আমি দিয়ে আসছি, তুমি আব্বার প্লেটে ভাত বাড়ো। মটুসি আঙ্গিনা পেরিয়ে বড় ভাইয়ার ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ল। কিছু সময় নিয়ে রবিন দরজা খুলে দিল। মটুসি সামনে তাকালো। লম্বা চওড়া এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে, পরনে লুঙ্গি আর জ্যাকেট। একসময় জগজগে ফর্সা মুখটা এখন অগোছালো দাড়ি, মাথার চুল উস্কো খুস্কো। উজ্জ্বলতা সেই ছাপ আর নেই, কেমন মলিন হয়ে গেছে। কেন যেন মটুসি তার সামনে নিজের সেই চেনা অপরিচিত ভাইকে নয়, বরং একটা লেউটা কুকুরকে দাঁড়িয়ে থাকতে দেখছে। মটুসিকে স্তব্ধ হয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রবিন গলা খুঁকড়ি দিয়ে বলল, মৌ তুই কিছু বলবি? হ্যাঁ, কথা ছিল। রবিন এবার দরজা ছেড়ে সরিয়ে দাঁড়িয়ে বলল, ভেতরে আয়। মটুসি পা বাড়িয়ে ঢুকলো ভেতরে। ঢুকতে ঢুকতে একবার চোখ বুলিয়ে নিল পুরো ঘরে। তাতেই আরেক দফা বিরক্তিতে ভুরু কুঁচকে গেল তার। ঘরের ভেতর পুনরায় কিছু ফার্নিচার, তবে দেখে মনে হবে না এই ঘরের কোনো মহিলা মানুষের বসবাস। একটা মহিলা মানুষ এতটা অগোছালো আর নোংরা হয় কিভাবে? বিছানার চাদর, বালিশের কাভার যে কতদিন ধরে ধোয়া পড়েনি কে জানে। বসতে ইশারা করল রবিন। মটুসি খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে বিছানায় পা ঝুলিয়ে বসল। কিছুক্ষণ চুপ করে সোজা গলায় বলল, বউ 2 দিন পর পর বাপের বাড়ি দৌড় দেয়, কিছু বলিস না কেন? মাশরুমের স্কুল কামাই হয় না? রবিন নির্লিপ্ত গলায় বলল, কি এর স্কুল কামাই? স্কুলে যায় হেই, বাড়ি থাকলেও তো যায় না। কেন যায় না কোনোদিন কাছে ডেকে জিজ্ঞেস করেছিলিস? কি জিগাইতাম? ভাইয়ার উদাসীনতায় মটুসি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পোলারে পড়াশোনা শিখাইয়া মানুষের মতো মানুষ করাইতে চাইলে ভালো একটা স্কুলে ভর্তি করা। কি এর ভালা স্কুল? স্কুল কি পড়া গুলাইয়া খাওয়াইব? পড়া হইল নিজেতে। স্কুল পড়ানো গুলিয়ে খাওয়ানো। পোলার স্কুলে গিয়ে তো কোনো দিন দেখছিলি পড়ায় কিনা কি করায় ওইখানে? পড়াশোনার নামে কি খাটায় নেয় বাচ্চাদের দিয়ে। মাস্টার না পড়াইলেও অটুক পুলাপান একা একা কি পড়বে? পোলারে যদি শিক্ষিত করবার চাস, শহরের ভেতরে ভালো একটা স্কুলে ভর্তি করাইয়া দে। আর যদি নিজের মতো অশিক্ষিত করে কামলা খাটাইতে চাস, তাহলে আর কি, থাক। ভালো স্কুলে পড়াইবার এত টাকা পামু কই? কেন, 2 বেলা ভাত গিলিস না? নিজের সাথে সাথে তো শ্বশুরবাড়ির পেটেও দায়িত্ব নিয়ে রাখিস, আর নিজের পোলার বেলায় টাকা বাহির হয় না। রবিন সামান্য মাথা নুইয়ে টুলের উপর বসে আছে, মুখে কোনো র নেই তার। মটুসি উঠে দাঁড়ালো। এইখানে থাকলে মুখ দিয়ে আর 9-6 বেরিয়ে যাবে না তার। কিন্তু বড় ভাইয়ের সাথে এক মুহূর্তে ঝগড়া করবার কোনো ইচ্ছে নেই তার। দরজার কাছে এসে সে থামল, পেছনে ফিরে বলল, শ্বশুরবাড়ির সংসারের টাকা না ঠেলে নিজের পোড়ার পেছনে ঢাল, ভবিষ্যতে তাও অন্তত কাজে লাগবে। বলেই এক মুহূর্ত আর দেরি না করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো মটুসি। শিকদার বাড়ির ডাইনিং টেবিলে প্রতিদিনের ব্যস্ততা নেমে এসেছে। বোরাক নিজের হাতে খাইয়ে দিচ্ছে ছেলেকে। টেবিলের পাশে বসা আশা আর আরোয়াও ধীরে সুস্থে রাতের খাবার সারছে।
খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক আলাপ আলোচনাও চলছে নানা বিষয় নিয়ে। হঠাৎ স্কুলের পিকনিকের কথা মনে পড়তেই বোরাক কথা শুরু করলো। সামনের বৃহস্পতিবারে বীরের স্কুল থেকেও ওদের পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছে। আশা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, বা খুব ভালো তো, কোথায় নিয়ে যাচ্ছে? পাহাড়পুর। আশা আদরের ভঙ্গিতে বীরের থুতনি ছুঁয়ে বলল, বীর পিকনিকে যাবে আমার সোনা বাবা। বীর মুখের খাবারটুকু দ্রুত শেষ করে বলল, হ্যাঁ যাব তো। তারপর মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে কৌতূহল স্বরে প্রশ্ন করল, পাপা চড়ুই পাখি যাবে? বোরাক মৃদু হেসে উত্তর দিল, জানি না পাপা, হয়তো যাবে। আরোয়া বলল, আচ্ছা ইদানিং বীর হঠাৎ এত চড়ুই পাখি করছে কেন? বীর চট করে বলল, আলোয়া ফুপি, চড়ুই পাখি আমার বন্ধু হয়। বোরাক আপন মনে একটু হাসল। চড়ুই বাচ্চাটা আসলেই খুব আদরের। আরোয়া ভুরু কুচকিয়ে বলল, যতই আদরের হোক না কেন, আমাদের বীরের চেয়ে বেশি তো আর হতে পারবে না। বীর আমাদের কিউটনেস বেবি বয়। বীরের মুখে ভাতের গ্রাস তুলে দিয়ে বোরাক আবারও বলল, স্কুল থেকে প্রতি শিক্ষার্থীর সাথে 2 জন অভিভাবক যাওয়ার অনুমতি দিয়েছি, তোরা কেউ যাবি? আরোয়া কিছুটা আক্ষেপ নিয়ে বলল, আমি যেতাম না ভাইয়া, কিন্তু ওই দিন আমার ভার্সিটিতে একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে। আশা ঘাড় নেড়িয়ে বলল, আমাকে ধরো না ভাইয়া, ভুবনকে সাথে নিলেই তোমাদের সবার জার্নি 12টা বাজিয়ে দিবে। ছোট্ট বাচ্চাকে সামলিয়ে অত দূর যাওয়া আমার পক্ষে অসম্ভব। গল্প মুটুসি, লেখনীতে ঋতেশিনী মহাবিশ, পর্ব 15। নানিমুনি নানিমুনি, কোথায় তুমি? বাহিরে এসো তাড়াতাড়ি। চঞ্চল পাহিড়ে বাহিরের ভেতরে ঢুকতে ঢুকতে ব্যস্ত কণ্ঠে নানিকে ডাকছে চড়ুই। চড়ুইয়ের এমন অস্থির আর উচ্চস্বরে ডাকাডাকি শুনে লালবানু বেগম কিছুটা ঘাবড়িয়ে গেলেন। সেলাইয়ের কাজ ফেলে দ্রুত উঠে বাহিরে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে নানুমণি, এমন চিৎকার করে ডাকছো কেন? চড়ুই কোনো কথা না বলে সোজা এসে লালবানু বেগমের হাতটা চেপে ধরল। তাকে টেনে বাহিরে নিয়ে যেতে যেতে উত্তেজিত কণ্ঠে বলল, নানু তুমি তাড়াতাড়ি চলো। বাহিরে একটা আঙ্কেল লোক অনেকগুলো হলুদ পাখি নিয়ে এসেছে। বাড়ির সামনের এক লোক বড় ঝুড়িতে করে কতগুলো দেশি হাঁসের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। পাড়ার কয়েকজন মহিলা ভিড় করে ছানাগুলোকে নেড়ে চেড়ে দেখাচ্ছে, দামাদামি করছে। চড়ুই ভিড় ঠেলে লালবানু বেগমকে সামনে নিয়ে গিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, দেখো নানিমুনি, কি সুন্দর হলুদ হলুদ পাখি, আমাকে কিনে দাও। এইগুলো তো পাখি নয় নানু, এগুলো হলো হাঁসের ছানা। তাহলে আমি হাঁসের ছানাই কিনবো, আমাকে কিনে দাও। লালবানু বেগম একটু বিপদেই পড়লেন। এগুলো পালা তো আর মুখের কথা নয়। তাছাড়া তাদের বাড়িতে তো আর কোনো বড় হাঁসও নেই যে তাকে দিয়ে বড় করাবে। ভদ্রমহিলা চোরের মাথায় হাত বুলিয়ে বোঝাতে লাগলেন, নানুমণি, আমাগো তো আর কোনো হাঁস নাই, এত ছোট ছানা মাছারা থাকবে কেমনে? অযথায় ঘর বাড়ি নোংরা করবে খালি। কিন্তু চড়ুই তো নাছোড়বান্দা। নানির হাত ছেড়ে সে এবার ঝুড়ির এক কোণ শক্ত করে ধরে রইল। চোখ মুখ কুচকিয়ে ঠোঁট উল্টিয়ে বেঁকে বসল সে। হাঁসের ছানা কিনে দাও নানিমণি, দিতেই হবে, না হলে আমি এখান থেকে উঠবই না। চড়ুইয়ের জেদ দেখে এক প্রতিবেশী নানি এবার চড়ুইকে একটু জ্বালাতে হাস্যরক্ষক সুরে বললেন,
আচ্ছা চড়ুই বুড়ি, তাহলে এই হাঁসওয়ালার লগে তোমারে বিয়ে দিয়ে দেই, কি কও? তারপর হেল লগে বাড়ি চইলা যাও, সারাদিন হাঁসের লগে খেলতে পারবা। হাঁসওয়ালা বয়স্ক লোকটা ফাজলামি বুঝে হাসি মুখে বললেন, যাইবা মাইয়া আমার লগে আমার গিন্নি হতিন হয়ে। ছোট্ট চড়ুই তাকে নিয়ে এবার এমন মিটিমিটি হাসি দেখে উঠে দাঁড়িয়ে লালবানু বেগমের কোমর জড়িয়ে ধরল। কলি মুখ লুকিয়ে ডুকরে উঠলে বলল, চড়ুইকে বিরক্ত করতে পেরে এবার উপস্থিত সকলের মুখ চেপে হাসা বাদ দিয়ে শব্দ করে হেসে উঠল। লালবানু বেগম নিজেও মুচকি হেসে নাতনির মাথায় হাত বুলিয়ে বললেন, কাইন্দো না নানু, নানিমণিরা তোমার লগে মজা নিছে, আমি হাঁসের ছানা কিনে দিতেছি তোমারে। চড়ুইকে 100 টাকায় একজোড়া হাঁসের ছানা কিনে দিলেন লালবানু বেগম। ছানা দুটো পাওয়ার পর চড়ুইয়ের আনন্দের আর সীমা রইল না যেন। 2 হাতের পিঠ দিয়ে চোখে মুখে মুছে বাচ্চাগুলোকে নিল সে। তারপর 2 হাতের বুকের সাথে ছানাগুলোকে জাপটিয়ে ধরে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা দিল। লালবানু বেগম টাকা পরিশোধ করে ফিরে এলেন। এরপর ঘরের কোণ থেকে পুরনো একটি পাখির খাঁচা বের করে এনে ছানা দুটাকে তার ভেতরে ঢুকিয়ে রাখলেন। চড়ুইয়ের খুশির যেন শেষ নেই। সারাক্ষণ যে ছানা দুটোর সাথেই সময় কাটাচ্ছে, ওদের জন্য ভাত মেখে নিয়ে আসছে, সারাক্ষণ খাঁচার সামনে বসে আপন মনে তাদের সাথে গল্প করছে, খিলখিলিয়ে হাসছে। এমনকি সন্ধ্যা পড়ার সময়ও খাঁচাটা নিজের পড়ার টেবিলের পাশে নিয়েই বসল সে। রাতে শোয়ার সময় চড়ুই একা একা একটা উঁচু প্লাস্টিকের টুল এনে মাথার কাছে রাখল। তারপর তার উপর হাঁসের ছানাগুলোর খাঁচাটা বসালো। এদিকে বিছানা গোছাতে গোছাতে মোটুসি মেয়ের কাণ্ড কারখানাগুলো দেখছে। এই দৃশ্য দেখে তার মন ছটপটে বসে উঠল পুরনো কিছু স্মৃতি। চড়ুই যখন মাত্রই ভালোভাবে বসতে শিখেছে, মোটুসি তাকে গোলাপি রঙের একটি মুরগির বাচ্চা এনে দিয়েছিল। কি যে আনন্দিত হয়েছিল তখন সে ছোট্ট চড়ুই। জীবন্ত মুরগির বাচ্চাটাকে দেখে ভয় পাওয়ার বদলে সে তো তার সাথেই খেলতো। তার ছোট্ট শরীরে বাচ্চাটি তার খড়খড়ে নখের দৌড়াদৌড়ি করলে সে খিলখিলিয়ে হেসে উঠত। যদিও কিছুদিন পর মুরগির বাচ্চাটা বড় হওয়ার আগে তা বিড়ালের পেটে চলে গিয়েছিল। তখনকার সেই কথা চড়ুইয়ের মনে নেই, থাকবার কথাও নয়। হাতে কাজ চালাতে চালাতে আনমনে হেসে উঠল মৌ। খাঁচার সামনে বসে চড়ুই ছানাগুলোর সাথে আপন মনে একা একা কথা বলছে। বিছানায় গোছানো শেষ করে মোটুসি মেয়ের পাশে এসে 2 হাঁটুরে ভর দিয়ে বসল। চড়ুই ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে চঞ্চল কণ্ঠে বলল, মাম্মা, এরা আমার আরও 2টা নতুন বন্ধু। মোটুসি আলতো করে সামনে ঝুলে থাকা চড়ুইয়ের লম্বা চুলগুলো কানের পিঠে গুজে দিল। এরপর বলল, কিন্তু তোমার নতুন বন্ধুদের তো এভাবে খাঁচায় বন্দি করে রাখা যাবে না চড়ুই পাখি। ওদের পুকুরে ছেড়ে দিতে হবে, সাঁতার কাটতে দিতে হবে। খাঁচায় আটকিয়ে রাখলে তো ওরা মরে যাবে। তাহলে আমি ওদেরকে পুকুরে ছেড়ে দেব। মোটুসি ভুরু কুঁচকালো মেয়ের কথায়। আচ্ছা, কিন্তু এখানে পুকুর কোথায় পাবে? চড়ুই একটু সময় নিয়ে ভাবল, তারপর বলল, কেন, বানিয়ে দেব। না হলে আমি নানুমণিকে বলবো একটা পুকুর বানিয়ে দিতে। চড়ুইয়ের কথা শুনি মোটুসি শব্দ করে হেসে মেয়েকে কাছে টেনে নিল। আচ্ছা বাবা, ঠিক আছে, কালকে আমি আঙ্গিনায় একটা বিশাল বড় পুকুর খুঁড়ে দিব আমার চড়ুই পাখিকে। তারপর সেখানে হাঁসের খামার দিব, আর সেই হাঁস বাজারে বিক্রি করে আমরা বড়লোক হয়ে যাব। নাকি আমার মায়ের হাঁস সোনা
মায়ের হাঁস সোনার ডিম পারবে মাম্মা। পরের দিন স্কুলে এসে চড়ুই তার হাঁসের ছানাগুলোর গল্প শোনালো বীরকে। চড়ুইয়ের মুখে ওদের বর্ণনা শুনে বীর উতলা হয়ে পড়ল ওদের দেখতে। তারপর দুইজন মিলে বুদ্ধি আঁটল। ছুটি হলে বীর চড়ুইয়ের সাথে তাদের বাসায় যাবে। পরিকল্পনা অনুযায়ী ছুটির পর বোরাকের কাছে জেদ ধরে বসল বীর। সে এখন বাসায় যাবে না, চড়ুইয়ের সাথে তাদের বাসায় যাবে। এদিকে বিপদে পড়েছে বোরাক। ছেলের সরস সহল আবদারিখানি সরাসরি ফেলতে পারছে না, আবার স্বল্প পরিচিতা একজন নারীর সাথেও ছেলেকে পাঠাতেও মন সায় দিচ্ছে না। বীর আর চড়ুই দুইজন মিলে বোরাকের দুই হাতের আঙ্গুল ধরে মায়া ভরা চোখে তার দিকে তাকিয়ে আছে অনুমতির অপেক্ষায়। মুটুসি মনির অবস্থা বেশ দোটানা। একদিকে বীরকে সাথে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও বাস্তব পরিস্থিতি তার অন্যরকম। চড়ুইকে বাসায় রেখেই তাকে আবার কাজে বেরোতে হবে। তাছাড়া বীর ধন্য পরিবারের সন্তান। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে গিয়ে যদি সে অস্বস্তি ফিল করে, পরে এর প্রভাব যদি চড়ুইয়ের উপর পড়ে। কিন্তু ভদ্রতার খাতিরে সেই অস্বস্তি প্রকাশ করা সম্ভব না। বরং বাধ্য হয়ে এবার মুটুসি সৌজন্যতা বজায় রেখে বোরাককে বলল, সমস্যা নেই ভাইয়া, বীর যাক আমাদের সাথে। কিছুক্ষণ থাকলো, বিকেলে এসে নিয়ে গেলেন। বোরাক কিছুক্ষণ চুপ করে রইল। বীর আবার বাবার আঙ্গুল আলতো করে নাড়িয়ে আকতি ভরা কণ্ঠে বলল, পাপা যাই। চড়ুইও ঠোঁট উল্টিয়ে বলল, আঙ্কেল, বীর বন্ধু আমাদের সাথেই যাক না প্লিজ, আমরা একসাথে হাঁসের ছানা নিয়ে খেলব। মুটুসি মনে মনে খুব করে চাইছে বোরাক যেন না করে দেয়, কিন্তু তার প্রত্যাশিততে এক বালতি পানি ঢেলে বোরাক বলে উঠল, আচ্ছা ঠিক আছে যাও। কথাটা শোনা মাত্রই বীর আর চড়ুই খুশিতে লাফিয়ে উঠল। চড়ুই উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। বীর বলল, থ্যাংক ইউ পাপা। বোরাক মিষ্টি হেসে দুইজনের মাথায় হাত বুলিয়ে মুটুসির দিকে তাকালো। মিস, পাঠালাম তাহলে, একটু খেয়াল রাখবেন প্লিজ, আমি বিকেলে গিয়ে নিয়ে আসব। মুটুসি এবার ফিক করে হেসে উঠল, যেন পেছনে ঘা মেরে হাসানো হচ্ছে তাকে। কিন্তু তার বুঝতে না দিয়ে হাসি মুখেই বলল, অবশ্যই ভাইয়া, নিশ্চিন্তে থাকতে পারেন। এসো বাচ্চারা। স্কুল থেকে নেমেই বীরের হাত ধরে বাড়ির ভেতরে ঢুকলো চড়ুই। আঙ্গিনায় মাথা থেকে সে লালবানু বেগমকে ডাকতে শুরু করলো, নানিমণি, নানিমণি, দেখো কে এসেছে। নানিমণি। লালবানু বেগম গোসল সেরে সবেমাত্র বারান্দায় বেরিয়েছে। নাতনিকে এসে দৌড়ে আসতে দেখে সতর্ক কণ্ঠে বললেন, আস্তে নৌরাও নানু, পইরা যাইবা। চড়ুই বীরকে নিয়ে লালবানু বেগমের সামনে দাঁড়িয়ে বলল, দেখো কে এসেছে, আমার বীর বন্ধু। বীর পিট পিট চোখে চেয়ে আছে লালবানু বেগমের দিকে। ভদ্রমহিলা বীরকে আগে কখনো না দেখলেও চড়ুইয়ের মুখে অনেকবার নাম শুনেছেন। তিনি আদরে বীরের মাথায় হাত বুলিয়ে দিলেন, ক্যাডা এসে আমাগো বাড়ি, আমাগো পাখির বন্ধু, মাশাল্লাহ, নাম কি তোমার বাবু? বীর তা সহজত মিষ্টি হাসিতে বলল, আজান বীর শিকদার। শিকদার টাইটেলটা কানে যেতেই থমকে গেল ভদ্রমহিলা। পগড় দৃষ্টিতে তাকিয়ে রইলেন বীরের দিকে। ওনাকে ভাবনায় রেখে চড়ুই বীরের হাত ধরে সামাদ আলীর ঘরের দিকে নিয়ে গেল। তখনই মুটুসি এসে ঢুকলো বাড়িতে। লালবানু বেগম এবার মেয়েকে দৌড়ে জিজ্ঞাসা করলেন, বাচ্চাটা কেডা মৌ? চড়ুইয়ের বন্ধু মা, ওদের ক্লাসেই পড়ে। হেইটা চাইনি,
কিন্তু হের বংশ পরিচয় কি জানোস? হ্যাঁ, শিকদার বংশ। আমাদের সাবেক মেয়র আজান উদ্দিন শিকদারের নাতি সে। মেয়র আজান উদ্দিন শিকদারের নাতি আমাগো চোরের লগে পড়ে? ভদ্রমহিলার কণ্ঠে একরাশ বিষণ নয়। মায়ের অবস্থা দেখে মুটুসি ভুরু কুঁচকিয়ে বলল, এত অবাক হওয়ার কি আছে আম্মা? শিক্ষা প্রতিষ্ঠান, যেও কেউ পড়তে পারে সেখানে। ছাড়ো এসব, খাওয়ার ব্যবস্থা করতে হবে। বড় লোকের ছাওয়াল, কি খাওয়াইবি তারে? কি মানে ভাত রান্না করেছো না? বড়লোক ছোটলোক সবাই দুপুরে ভাত খায়। ফ্রিজ থেকে গরুর মাংসের তরকারির বাটিটা বের করে ভিজিয়ে দাও। বরফ ছাড়লে এসে গরম করছি আমি। মুটুসি যেমন ভয় পেয়েছিল তেমনটা হয়নি, বরং তাদের বাড়িতে এসে বীর বেজায় খুশি। এমন খোলামেলা পরিবেশ, মাটি আর হাঁসের ছানাগুলো, সব মিলিয়ে তার আনন্দের সীমা নেই। মুটুসি সকালে উঠোনের মাঝখানে একটা ছোট্ট গর্ত করে তাতে পানি ভরে দিয়েছিল। ওটাতেই এখন চড়ুইয়ের পুকুর। বীর আর চড়ুই এখন সেই গর্তের পানিতে ছানা দুটোকে ছেড়ে দিয়ে খেলছে। এদিকে মুটুসি আজ আর শোরুমে গেল না। ফোন করে ম্যানেজারকে জানিয়ে দিল। এতে ম্যানেজারের ছাড়িও খেলো ফ্রিতে। শনিবার একদিন ছুটি কাটিয়েছে, আজ বুধবার অর্ধেক ডিউটি করলো। কালও যেতে পারবে না। মালিকের বকাবকি করা তো স্বাভাবিকই। মুটুসি সব গুছিয়ে খাবার রেডি করে চড়ুই আর বীরের হাত মুখ ধুইয়ে ফ্রেশ করিয়ে দিল। বীর এখনও স্কুল ড্রেসে আছে, কিন্তু এবার তাকে খাওয়াতে গিয়ে বাঁধল মহা বিপত্তি। তরকারি দিয়ে এক লোকমা ভাত খেয়ে ওর মুখে দিতেই জিহ্বা লাল লাগায় সব খাবার মুখ থেকে বের করে দিল সে। মুটুসি প্লেট রেখে তাড়াতাড়ি করে পানি খাইয়ে দিল ওকে। চড়ুই অস্থির হয়ে জিজ্ঞাসা করল, বীর বন্ধু, কি হয়েছে? বীর শুষাতে শুষাতে বলল, ঝাল ভাত, অনেক ঝাল। মুটুসি বুঝল বীর তরকারিতে একটু ঝাল খেতে পারে না, যদিও বা ভুলটা তারই। তার আগেই বিষয়টা খেয়াল করা উচিত ছিল। নিজের বুদ্ধির উপর হালকা বিরক্ত হয়ে বীরকে নিজের কাছেই টেনে নিল। কপালে চুমু খেয়ে বলল, বীর সোনা, খুব জোরে ক্ষুধা পেয়েছে তাই না? আন্টি তোমাকে ম্যাজিকের মতো করে এক তুড়িতেই খিচুড়ি বানিয়ে দেবে, আর একটু অপেক্ষা করো সোনা। বীর বলল, খিচুড়ি জাল? না বাবা, খিচুড়ি জাল না, খিচুড়ি অনেক ইয়াম্মি ইয়াম্মি। মুটুসি দ্রুত রান্নাঘরে গিয়ে সবজি কাটতে লাগলো। সবজি আর মুরগির মাংস দিয়ে পাতলা খিচুড়ি বানাবে। তার হাতের এই খিচুড়ি চড়ুইয়ের খুব পছন্দ, বীরেরও হয়তো ভালো লাগবে। মুটুসি পিছু পিছু চড়ুই আর বীরের রান্নাঘরে এলো, উদ্দেশ্য ওকে রান্নার সাহায্য করা। মুটুসি এদিক ওদিক লবণের কৌটো দেখতে না পেয়ে চড়ুইকে বলল, চড়ুই পাখি, টেবিলের উপর থেকে লবণের কৌটাটা আনো তো মাম্মা। চড়ুই দৌড়ে গিয়ে একটা ছোট্ট কৌটো এনে মায়ের হাতে দিল। মুটুসি তা খুলে চামচে করে উঠাতে গিয়ে দেখল এটা লবণ নয়, বরং চিনি। এবার সে নিচে গিয়ে লবণ খুঁজে নিয়ে এলো। বীর আর চড়ুই দাঁড়িয়ে তার রান্না দেখছে। সেই সাথে চড়ুইয়ের স্বভাবসুলভ চঞ্চলতায় তার খুব মুখ চলছে আবিরাম। মাম্মা মাম্মা ডেকে এটা ওটা বলছে ও। মাম্মা খিচুড়িতে এটা কি দিলে, মাম্মা ওটা কি দিলে, মাম্মা এখন একটু হলুদ দাও, তেল দাও, ইত্যাদি ইত্যাদি। যেন রান্নায় তার বিরাট আগ্রহ। চড়ুইয়ের অনবত মাম্মা ডাক শুনতে শুনতে ছোট্ট বীর কোমল মনে কি এক আকুতি জানালো কে জানে। এ পর্যায়ে সে আলতো করে চড়ুইয়ের হাত ধরে বসল। চড়ুই পাখি, তোমার মাম্মাকে আমিও একটু মাম্মা ডাকি। হঠাৎ বীরের এই প্রশ্নসূচক আবদারে মুটুসি হাত থমকিয়ে গেল। সে স্তব্ধ হয়ে পাশে দাঁড়িয়ে থাকা বীরের আদরের মুখটার দিকে চেয়ে কতক্ষণ
রইল কতক্ষণ। একটা বাচ্চা ছেলের মুখে এমন আবদার শুনে প্রথমেই যেন বিষয়টা মাথায় আসার কথা না, সেটাই ওই আন্দাজকে প্রভাবিত করল। তবুও নিশ্চিত হওয়ার জন্য মোটুসি ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসল। আলতো করে ওর গাল দুটো দু হাতে অজানায় তুলে নিয়ে আদুরে গলায় জিজ্ঞাসা করল, আমাকে মাম্মা ডাকলে তোমার মাম্মা তো রাগ করবে বীর সোনা। বীর সাহস গলায় উত্তর দিল, রাগ করবে না, আমার তো মাম্মাই নেই। ইস, কি দারুণ এক স্বীকারোক্তি! এমন আধুরে কণ্ঠে এই নিষ্ঠুর বাক্য শোভা পায়। মোটুসির মাতৃত্বর মনটা মুচড়ে উঠল। এর জন্যই হলো এতগুলো দিনেও ছেলেটার পাশে তার মাকে দেখা যায়নি। আর সে একটা মৃত মানুষকে নিয়ে কত কিছুই ভেবে ফেলেছিল। মোটুসি ভীষণ মায়া হলো এই মাহারা বাচ্চাটার প্রতি। সে নিজেও তো একজন মা। সে বীরের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বলল, আচ্ছা বীর সোনা, তোমার যখন মন চাইবে তুমি আমাকে মাম্মা ডাকবে, কোনো সমস্যা নেই। চোরের মতো আমিও তোমার মাম্মা বাবা। মোটুসির কথা শেষ হওয়ার আগেই চোরের চটকলে বলে উঠল, না, বীর তোমাকে মাম্মা ডাকবে না। বীর তোমাকে আমার মাম্মা ডাকতে পারবে না, আমি দেব না। মোটুসি মেয়ের ফোলা মুখের দিকে তাকিয়ে বলল, কেন চড়ুই পাখি, তোমার বীর বন্ধু আমাকে মাম্মা ডাকলে কি সমস্যা? না মানে না, চোখ মুখ শক্ত করে বলল চড়ুই। বীর মলিন মুখে চড়ুইয়ের দিকেই তাকিয়ে আছে। ছোট্ট ছোট্ট মায়াবী চোখ দুটো স্পষ্ট আকুতি জানাচ্ছে চড়ুইকে, যেন সে তার মাম্মাকে আদরে একটু ভাগ তাকেও দেয়। মোটুসির খারাপ লাগলো। মেয়ের মাথায় হাত রেখে বুলিয়ে বলল, এমন করে না চড়ুই পাখি, বীরের তো মাম্মা নেই। আমাকে মাম্মা ডাকলে হয়তো তার ভালো লাগবে। বীর তো তোমারই বন্ধু, তাই না? চড়ুই বুকে হাত গুজে গাল ফুলিয়ে দাঁড়িয়েছিল। এই পর্যায়ে মোটুসির দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আমারও তো পাপা নেই মাম্মা। বন্ধু তোমাকে মাম্মা ডাকলে আমিও তার পাপাকে পাপা ডাকবো। মেয়ের মুখে এমন আবদার শুনে মোটুসি চমকালো। আরেক দফায় হতবিল হয়ে উঠল। এক মুহূর্তের জন্য তার চিন্তা শক্তি লোপ পেল যেন। স্থির দৃষ্টিতে কতক্ষণ মেয়ের মুখের দিকে চেয়ে থেকে বলল, এসব কেমন ধরনের কথা চড়ুই পাখি? বীরের পাপাকে তুমি কেন পাপা ডাকবে? তাহলে বীর কেন আমার মাম্মাকে মাম্মা ডাকবে? মেয়ের পাল্টা যুক্তিতে মোটুসি কথা হারিয়ে ফেলল। হৃৎপিণ্ডটা বুকের ক্রমান্বয়ে হাতুড়ি পিটা করতে লাগলো। চোখ দুটো অজান্তে ছলছল করে উঠল। তার ছোট্ট মেয়েটাও তো পাপা ডাক শুনবার কেউই নেই, কিন্তু সে কি করে তাকে বোঝাবে? এই যে আবদার, সে বড়ই অসম্ভব। অসহায়ভাবে ফাঁকা ঢোক গিলে বলল, পরক্ষণে নিজের দুর্বলতাকে শক্ত করে খোলসে আবৃত করে মেয়েকে বলল, চড়ুই পাখি, তুমি পচা কথা বলছো, মাম্মা কিন্তু রাগ করছি। পচা কথা না, বীরের পাপা আঙ্কেল অনেক ভালো, আমাকে অনেক আদর করে, আজকেও কতগুলো চকলেট দিয়েছে। মোটুসি এবার তিতিয়ে উঠল। পরিস্থিতি সামলাতে না পেরে কড়া গলায় বলল, চড়ুই পাখি, এমন কিছুই হবে না। আমিও যেন দ্বিতীয়বার তোমার মুখে এমন কথা না শুনি, বোঝা গেল? আর বীরের পাপার সামনে তো কখনোই না। চড়ুই মুখটা গোমরা করে মাথা নুইয়ে রইল। মোটুসি এবার বীরের দিকে ফিরে ওকে দু হাতে বুকে টেনে নিল। নরম কণ্ঠে বুঝিয়ে বলল, বীর সোনা, তোমার পাপা তোমার জন্য একটা মিষ্টি মাম্মা আনবে বাবা, তখন তুমি তাকে মাম্মা ডেকো, কেমন? বীর মুখ তুলে বড় বড় মায়াবী চোখে মোটুসির দিকে তাকালো। নিষ্পাপ কণ্ঠে প্রশ্ন করল, পাপা,
আমার জন্য মাম্মা আনবে? মুটুসি হাসি মুখে বলল, অবশ্যই আনবে সোনা, খুব কিউট একটা মাম্মা আনবে, যে হবে তোমার নিজের মাম্মা। সে তোমাকে অনেক ভালোবাসবে, অনেক আদর করবে। বীর কৌতূহলী হয়ে আবারও জিজ্ঞেস করলো, পাপা কোথায় থেকে আমার জন্য মাম্মা আনবে? এতক্ষণ সামলে নিলে এবার মুটুসি থতমত খেয়ে গেল। প্রশ্নটি যেন সে উত্তরে দেওয়ার ভাষাই খুঁজে পেল না। ঢোক গিলে আমতা আমতা করে বলল, আনবে। কোথা থেকে আনবে তা তুমিই বরং তোমার পাপাকে জিজ্ঞেস করো, কেমন? আচ্ছা। মুটুসি একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। খিচুড়িতে একটু নাড়াচাড়া দিয়ে চড়ে ফিরল। মেয়েটার মন খারাপ করে দাঁড়িয়ে আছে দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। মুটুসি মেয়ের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, চড়ুই পাখি, সোনা মাম্মা আমার, বীর বন্ধুকে নিয়ে বাহিরে খেলতে যাও। খিচুড়ি হয়ে গেলে আমি তোমাদের ডেকে দেব, তারপর একসাথে দুইজনকেই খাইয়ে দেব। চড়ুই এক চুলও নড়ল না, বরং ওর চোখ মুখ আরও শক্ত হয়ে উঠল। বীর এবার চড়ুইয়ের ছোট্ট হাতটা ধরে বলল, চড়ুই পাখি, চলো, হাঁসছানার সাথে খেলা করব। চড়ুই এবার বীরের হাতটা শক্ত করে ধরল। বীর বন্ধু, তোমার পাপার ভাগ দিবে আমাকে? দিব তো, আমি পাপাকে বলবো তোমারও পাপা হতে। বীরের সাহসা উত্তর, যেন সে তার পাপাকে চড়ুই পাখির সাথে ভাব করতে তুলুম উৎসাহী। সত্যি বলবে? সত্যি। মুটুসি এবার ভুরু কুঁচকালো, বুঝলো পরিস্থিতি বিব্রতিকর হতে যাচ্ছে। আর মিস্টার জেন্টলম্যানের কানে পৌঁছালে সে অস্বস্তিতে দাঁড়াতে পারবে না তার সামনে। জেন্টলম্যান ভাবতে পারেন সে নিজেই মেয়েকে শিখিয়ে দিয়েছে না, মেয়ের অবুঝ আবদার পূরণ করতে এইভাবে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে পারবে না সে। তার আগেই সতর্ক হয়ে বীরকে বুঝিয়ে বলল, না বীর, পাপাকে এসব বলতে হয় না, তুমি কিন্তু একদম বলবে না, ঠিক আছে? বীর কিছুই বলবে না, শুধু মাথাটা হালকা কাত করল। চড়ুই এবার কাঁদো কাঁদো মুখে মুটুসির দিকে তাকালো, ফিসফিস করে বলল, বীরের পাপা তার জন্য মাম্মা আনবে, তুমিও কি আমার জন্য পাপা আনবে? হুট করেই মুটুসি মাটিতে হাঁটু ভেঙে বসে মেয়েকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু লুকিয়ে বলল, আনবো মামুনি, আনবো, তোমার জন্য পাপা আনবো, কেঁদো না মা আমার। মায়ের আশ্বাসে কিছুটা খুশি হলো চড়ুই। বুক থেমে মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, বীরের পাপার মতোই লাগবে। মুটুসি উপর নিচ মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, তুমি যেমন চাইবে। এরপর কপালে চুমু খেয়ে বলল, এখন যাও, বীর বন্ধুকে নিয়ে খেলা করো। চড়ুই আর বীর বেরিয়ে যেতেই এতক্ষণ লুকিয়ে রাখা অশ্রুগুলো চোখ দিয়ে ঝরঝর করে গড়িয়ে পড়তে লাগলো। আর সম্ভব নয়, দুই হাত মুখ চেপে ঢুকরে কেঁদে উঠল সে। মৃদু শব্দে ফোপানো শব্দ যেন বহুদিনের জমানো কষ্টে এক দীর্ঘশ্বাসের মতোই রান্নাঘরে ছড়িয়ে পড়ল। এত কষ্ট কেন হচ্ছে তার, কি কারণ? আরও এক প্রতিশ্রুতি রক্ষার দায় কাঁধে নিতে হলো, তার ভারে কি এই ব্যথা? চড়ুই হাঁসের বাচ্চাগুলোর উপর বীরবন্ধুর সাথে ভাগাভাগি করবে, তাই বীরের ফিরে যাওয়ার সময় একটা ছানা ওর দিতে চাইল। হাঁসের ছানা পেয়ে বীরও খুব খুশি। চড়ুই একটা ছানা হাতে নিয়ে মুটুসির কাছে নিয়ে এসে বলল, মাম্মা, আমি এটা বীর বন্ধুকে উপহার দিয়েছি, একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দাও। মুটুসি ভুরু কুঁচকে মেয়ের কাণ্ড থেকে পরে বুঝিয়ে বলল, চড়ুই পাখি, এই ছোট্ট ছানাগুলো একা থাকতে পারবে না, এদের দুইজনকে আলাদা করলে ওরা মন খারাপ করে মারা যাবে। তোমরা বরং এখন ওদের একসাথেই খেলতে দাও, যখন ওরা অনেক বড় হয়ে যাবে তখন দুইজন ভাগাভাগি করে নিও। মুটুসির কথা দুইজনেই বুঝল।
তার আর কোনো জেদাজেদি করল না। দুই বন্ধু সিদ্ধান্ত নিল, বড় হওয়া পর্যন্ত ছানা দুটো এখানেই পুকুরেই থাকবে, আর বড় হয়ে গেলে একটা বীর ওদের বাসায় নিয়ে যাবে। বিকেলের দিকে সাফওয়ান এসে গলির মাথা থেকে বীরকে নিয়ে গেল। মুটুসি অনেক বলাতেও বাড়িতে এলো না, তবে অস্বস্তি হয়ে বলল অন্য একদিন নিশ্চয়ই আসবে। বোরাকের উদর উপর বসে ফিডারের দুধ খাচ্ছে, তার টিভিতে কার্টুন দেখছে বীর। বোরাক এক হাতে ছেলেকে ধরে অন্য হাতে আঙ্গুল চালিয়ে ফোন স্ক্রল করছে। এই পর্যায়ে বীর মুখ থেকে ফিডার সরিয়ে নিয়ে ঘাড় ঘুরিয়ে বোরাকের দিকে তাকালো। বোরাকও ফোনের দিক থেকে চোখ সরিয়ে ছেলেকে ফুল অ্যাটেনশন দিল। মিষ্টি হেসে বলল, বাবা আমার। বীর কিছুক্ষণ বাবার মুখের দিকে চেয়ে বলল, পাপা, তুমি আমার জন্য একটা মাম্মা নিয়ে আসবে? ছেলের এমন অদ্ভুত প্রশ্নে বোরাকের হাস্যোজ্জ্বল চেহারাটা কিঞ্চিৎ কুঁচকে উঠল। তার বিয়ের প্রসঙ্গের কোনো কথা তো বাড়ির কারোরই বীরকে জানানোর কথা নয়। তবে বোরাক পাল্টা ছেলেকে জিজ্ঞাসা করল, তোমাকে এসব কে বলেছে পাপা? বীর খুব সহজ গলায় উত্তর দিল, চড়ুই পাখি মাম্মা আন্টি বলেছে। বোরাক দ্বিতীয় দফায় অবাক হলো, চড়ুইয়ের মাম্মা কেন এই ধরনের কথা বীরকে বলতে যাবে? বোরাকের খটকা খটকা হয়েই রইল। সে কিছু বুঝে ওঠার আগেই বীর আবারও বলে উঠল, পাপা জানো, আমার যেন মন কোনো মাম্মা নেই, চড়ুই পাখিরও কোনো পাপা নেই। ওর মাম্মা বলেছি ওকে একটা পাপা এনে দেবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।